আমেরিকা বহু প্রবাসী ইরানি আছে যারা এই ইসলামী সরকারের প্রবল বিরোধী। তারা ওখানে বিক্ষোভ করত, হয়তো বিক্ষোভের বাইরে গিয়েও আরো কিছু নাশকতামূলক কাজও করে বসতে পারত, তার ঠিক নাই। পারমাণবিক বিষয়ে ইরানকে বলতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইরান কখনোই বলেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। ট্রাম্প একটা ফাঁদের মধ্যে পড়ে আছেন, কি করবেন তিনি হয়তো বুঝে উঠতে পারছেন না। 2 ঘন্টা মিটিং এর পরেও কোনো সিদ্ধান্ত না দিয়ে তিনি মিটিং থেকে চলে গেছেন। অর্থাৎ না বলতে পারছেন হ্যাঁ, না বলতে পারছেন না। ভারত একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ব্রিক্সের। ভারত কিন্তু আমেরিকার এই যুদ্ধের বিরুদ্ধে সেইভাবে অবস্থান নেয়নি এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়নি। কাজেই ব্রিক্সের ভেতরে ঐক্য নেই। পাকিস্তানের যেই তালেবান আছে, টিটিপি, তারা মানে আফগানিস্তানে তাদের ঘাঁটি আছে। আফগানিস্তান তাদেরকে আশ্রয় দেয় এবং ওই আশ্রয় থেকে পেয়ে তারা পাকিস্তানে মানে তাদের অপারেশন চালায়, হামলা করে। কাজেই পাকিস্তান এই কারণে তালেবানদের উপর প্রচন্ড ক্ষিপ্ত। একটা সামরিক অভিযান চালালেই হলো না। এই সামরিক অভিযান চালানোর তো একটা লক্ষ্য থাকবে। সেটা হচ্ছে হরমুজ প্রণালীকে বাণিজ্যিক ব্যবসার জন্য খুলে দেওয়া। কিন্তু সেটা হবে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তফার সঙ্গে। সাবির মুস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের 92তম দিন আজ। গতকাল হোয়াইট হাউসে যে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হলো, সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত ছাড়াই ডোনাল্ড ট্রাম্প বৈঠক সমাপ্তি ঘোষণা করেছেন। কিভাবে দেখছেন বিষয়টি? বিষয়টি হচ্ছে যে এই যে আলোচনাটা হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প যে এই একটা ফ্রেমওয়ার্ক যেটা মোটামুটি মধ্যস্থকারীরা মানে গুছিয়ে আনতে পেরেছেন, সেটা নিয়ে মানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য আলোচনায় বসেছিলেন। তার থেকে বোঝা যায় দুই পক্ষ একটা সমঝোতার খুব কাছাকাছি পর্যায়ে চলে এসছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা সমস্যা আছে এখানে। কারণ ইরান তো বিনামূল্যে কিছু দেবে না। ইরান মনে হচ্ছে যে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার জন্য রাজি হয়েছে, বিশেষ করে বাণিজ্যিক মানে কর্মকাণ্ডের জন্য। কোনো সামরিক নৌবহর তারা ওখান থেকে যেতে দেবে না। কিন্তু তারপরেও তারা একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে যে তাদের যে কোটি কোটি হাজার হাজার শত শত কোটি কোটি ডলার যেটা আর কি আমেরিকার দেশে জব্দ করে রাখা হয়েছে বিভিন্ন ব্যাংকে, সেগুলো ফেরত চাইছে, অথবা তাদের মানে তেল রপ্তানির ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা আছে সেগুলো তুলে নিতে হবে। এখন যেটা আমরা জানতে পাচ্ছি যে এই দুটোর একটা এই সমঝোতায় থাকতে পারে, কিন্তু সেটা ট্রাম্পের পক্ষে হজম করা খুবই কঠিন। কারণ ট্রাম্প সবসময় বারাক ওবামাকে অভিযুক্ত করে যে তিনি ইরানকে $400 মিলিয়ন হাতে তুলে দিয়েছিলেন যখন 2015 সালে এই পারমাণবিক চুক্তি হয়, যে চুক্তি ট্রাম্প 2018 সালে বাতিল করে দেন বা যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এখন যদি তিনি ইরানের যেই জব্দ করা অর্থ ফেরত দেন, সেটা $400 মিলিয়ন হবে না, সেটা শত শত কোটি ডলার, মানে অন্তত পক্ষে $12 বিলিয়ন হতে পারে। কাজেই তিনি একটু বিপদেই আছেন বলতে হবে। আমার মনে হয় এইসব কারণে তার আরেকটু কিছু চাই। তিনি চাচ্ছেন যে ইরান একটা কথা দিক যে তারা জীবনে আর কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না। এই অ্যাসুরেন্সটা যদি ইরান লিখিতভাবে দেয়, তাহলে ট্রাম্প কিন্তু একটা বিজয় ঘোষণা করতে পারেন। কিন্তু ইরান বলছে যে পারমাণবিক অস্ত্রের বিষয়টা পরবর্তীতে আলোচিত হবে। এখন যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হবে, সেখানে পারমাণবিক বিষয়টা থাকবে না। এইখানে একটা 60 দিনের যুদ্ধবিরতির কথা থাকবে এবং পারমাণবিক বিষয়টা পরে আলোচিত হবে। ট্রাম্পের পক্ষে যা হজম করা খুব কঠিন হয়ে পড়েছে। কাজেই ট্রাম্প একটা ফাঁদের মধ্যে পড়ে আছেন, কি করবেন তিনি হয়তো বুঝে উঠতে পারছেন না। 2 ঘন্টা মিটিং এর পরেও কোনো সিদ্ধান্ত না দিয়ে তিনি মিটিং থেকে চলে গেছেন। অর্থাৎ না বলতে পারছেন হ্যাঁ, না বলতে পারছেন না, খেতেও পারছেন না, গিলতেও পারছেন না, কিন্তু আবার ফেলেও দিতে পারছেন না। এর মধ্যে একটি খবর এসেছে যে যদি চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরো 60 দিন যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে। হ্যাঁ, এই যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলা হচ্ছে, সেটার উদ্দেশ্যই হচ্ছে যে বর্তমান সিজফায়ারটা, যুদ্ধবিরতিটা আরো 60 দিন এক্সটেন্ড করা এবং এই 60 দিনের মধ্যে ওই পারমাণবিক বিষয়টাকে আলোচনা করে একটা ফয়সালা করতে হবে। ইরান সেটাই বলছে যে পারমাণবিক বিষয়টা এই এমওইউ সই করার পরে আলোচিত হবে ওই 60 দিনের মধ্যে। কিন্তু ট্রাম্প চাচ্ছে কিছু একটা রিঅ্যাসুরেন্স বোধহয় সে চাচ্ছে যে এই পারমাণবিক বিষয়ে ইরানকে বলতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইরান কখনোই বলেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। বরঞ্চ ইরান বরাবরই বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনাই তার একটা ফতোয়া ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কাজেই ইরানের দিক থেকে কিন্তু অনেকবারই বলা হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু ট্রাম্প এটা চাচ্ছে যাতে তিনি দাবি করতে পারেন যে এটা তার অর্জন। এই যুদ্ধ করে তিনি ইরানকে এই দাবি তিনি বানিয়েছেন। এটা তিনি চাচ্ছেন। একটা কিছু চাচ্ছেন যেটাকে নিয়ে তিনি মানে দেশে যেতে পারবেন এবং বলবেন। তার মানে এটা মুখ রক্ষা, তার মুখ রক্ষা বা মান রক্ষার কারণেই একটা সমঝোতায় আসতে চান। এক্সাক্টলি, কারণ হ্যাঁ। যুদ্ধ আর করতে পারবেন না। যুদ্ধ এখন ব্যাপার হচ্ছে যুদ্ধ তারা করতে চাইলে করতে পারবেন। যেরকম পিটার হেগসেথ তিনি এই শনিবারই বলেছেন, আজকেই সিঙ্গাপুরে এক সম্মেলনের সময় তিনি বলেছেন যে আমাদের এই অঞ্চলে যেই অস্ত্র সমবেত করা হয়েছে, আমাদের ক্ষমতা আছে যুদ্ধ পুনরায় শুরু করা এবং আগের লেভেলেই শুরু করা বা তার চেয়ে বেশি মানে যুদ্ধ মানে বড় আকারে যুদ্ধ করার ক্ষমতা তাদের আছে। এখন এটা নিয়ে কোনো মানে মানে বিতর্ক নেই যে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি। কাজেই তার পক্ষে যুদ্ধ পুনরায় শুরু করাটা সম্ভব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যুদ্ধ শুরু করবেন মানে ফলাফলটা কি হবে? ফলাফল তো আগে যা হয়েছে তাই হবে। এই অচল অবস্থা। কাজেই আবার যুদ্ধ শুরু করাটা আমেরিকার মানে সক্ষমতা থাকলেও এটা যদি ফলাফল যদি শূন্য হয়, তাহলে ওইটা হবে মানে অপচয়। মানে তাদের যে যুদ্ধ সরঞ্জাম, তাদের যে অ্যামুনিশন, তাদের যে মানে ক্ষেপণাস্ত্রের ভান্ডার যা আছে, সেগুলো অলরেডি অনেকটা ব্যবহার করে ফেলেছে তারা ১ম দফা ওই ৪০ দিনের যুদ্ধে। এখন আবার যদি যা আছে সেগুলো ব্যবহার করতে থাকে, তাহলে তো আমেরিকার সামরিক শক্তি সারা পৃথিবীতে একটু কমেই আসবে। সেজন্য কিন্তু আমেরিকার পক্ষে একদিক থেকে যুদ্ধ শুরু করা যেরকম সম্ভব, অন্যদিকে এটার পরিণামটা খুব একটা ভালো হবে না। ট্রাম্পের এই নমনীয় অবস্থানকে ইসরায়েল কিভাবে নিচ্ছে? বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েল এই পুরো বিষয়টা নিয়ে খুবই নাখোশ। ইসরায়েল চায় না যে যুদ্ধটা এইভাবে শেষ হোক। ইনফ্যাক্ট আমরা যেটা দেখছি খবরে মানে যা খবরাখবর আসছে যে ইসরায়েল এই পুরো যুদ্ধবিরতি আলোচনা থেকে ইসরায়েলকে সম্পূর্ণ বাদ রাখা হয়েছে। আবার আরেকটা খবরে ছিল যে এই যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা মধ্যস্থতাকারীরা তৈরি করেছেন, সেটা নাকি ট্রাম্প ইসরায়েলের সাথে শেয়ার করেছেন যে আমরা এটা নিয়ে আলোচনা করছি, এইটা নিয়ে করছি। তো এখন ইসরায়েল এটা চায় না। ইসরায়েল চায় যুদ্ধটা চলুক। ইসরায়েল চায় যে ইরানের মানে সব সামরিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত, ইরানের সরকার ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধটা চলতে থাকুক। এই যে একটা অপরচুনিটি, এটা একটা সুবর্ণ সুযোগ ছিল এই যুদ্ধটা ইসরায়েলের যেই ইসরায়েলের লক্ষ্য, জন্য। সেই লক্ষ্য অর্জনের জন্য। কিন্তু সেই লক্ষ্য তারা অর্জন করতে পারেনি। এখন ট্রাম্প সেটা বুঝতে পারছে যে এটা করা সম্ভব না। এখন ট্রাম্প এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। কিন্তু ইসরায়েল বেরোতে চাচ্ছে না। ইসরায়েল চাচ্ছে যুদ্ধটা চালিয়ে যেতে। কারণ ইসরায়েলের কিন্তু এইটাই করে সে। দেখেন লেবাননের এগেইনস্টে সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি ২ দফা হয়েছে। তারপরেও সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু। যুদ্ধবিরতি সে তোয়াক্কা করে না। সে সই করে ঠিকই, কিন্তু তারপরে সেটাকে সে অনুসরণ করে না। সে তার মতো মানে আক্রমণ চালিয়ে যায়। গাজাতে একই কাণ্ড করেছে। ইরানও সে করত। যদি আমেরিকা এখানে না থাকতো, তাহলে কিন্তু এই যুদ্ধবিরতির সময় কিন্তু সে ক্ষণে, ক্ষণে আক্রমণ চালাতো। চালাতে পারছে না এই কারণে যে আমেরিকা সেটা করতে দেবে না তাকে। এর মধ্যে খবর দেখলাম যে হিজবুল্লাহ তার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা করেছে। হ্যাঁ, হ্যাঁ। হিজবুল্লাহ যেটা করছে তাদের যেই এখন একটা মানে নতুন ধরনের একটা ড্রোন, নতুন ঠিক না, এটা পুরনোই, কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে এই ড্রোনটা খুব একটা ব্যবহার করা হয়নি। সেই ড্রোন দিয়ে তারা ইসরায়েলের যত সেনাবাহিনী আছে লেবাননের ভেতরে এবং ইসরায়েলের ভেতরে, সেখানে প্রতিদিন তারা হামলা চালাচ্ছে। এবং প্রতিদিন কোনো না কোনো এবং তারা সেটা ভিডিও করছে। ভিডিও করে আবার সেটা পাবলিশ করছে। যার ফলে নেতানিয়াহু অত্যন্ত আ মানে কি বলবো? নাজুক অবস্থায় আছেন। তিনি এখন অর্ডার দিয়েছেন যে লেবাননের প্রায় ১/৩ ইসরায়েল দখল করে নেবে। ওদিকে গাজার মানে ২/৩ হ্যাঁ, গাজা তো পুরোপুরি প্রায় তাদের দখলে চলে গেছে। না, কিন্তু সেটা ওখানে যেটা তারা করতে যাচ্ছে গাজার ৭০% থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করে পুরোটা আবার ইসরায়েল নিয়ে নিবে। এই পরিকল্পনা তারা করছে এবং আজকে ৭০% ১ বছর পরে হয়তো পুরোটাই তারা নিয়ে নিবে। এখান থেকে যত ফিলিস্তিনি আছে তাদেরকে হয়তো কোনোভাবে তারা এটা মানে তাদেরকে বের করতে চাচ্ছে। একটা কোণায় জড়ো করে দিবে। এমন একটা জায়গায় জড়ো করে দিবে যেখানে বসবাস করা সম্ভব না। মানে এই কৌশলেই তো পুরো ফিলিস্তিন প্রায় দখল করে নিয়েছে পশ্চিম তীর ছাড়া। পশ্চিম তীরেও তো অনেক অংশ তারা দখল করছে এবং তারা মানে অ্যানেক্স করে নিচ্ছে আরকি।
হরমুজ খুলে দেওয়ার পর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথ অভিযানের চিন্তা ভাবনা করছে বলে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম। কোথায় যৌথ অভিযান? হরমুজ হরমুজ মানে হরমুজ খুলে দেওয়ার ব্যাপারে যদি ইরান বাধা দেয়, যেটা আপনি বলছিলেন যে এই কথাটা বহুদিন ধরেই শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তার মানে এর কোনো সুনির্দিষ্ট নেই তথ্য। দাবি করেছিলেন যে পশ্চিমা দেশগুলো এবং চীন যাতে এসে তারা যৌথ অভিযান চালিয়ে হরমুজ প্রণালী খুলে দেয়। কিন্তু কেউ এটাতে রাজি হয়নি। এখন ব্রিটেন একটু মানে মানে আমেরিকার সাথে তালে তাল মিলাতে চায় সবসময়। এবং যেহেতু ব্রিটেন এই যুদ্ধে সেভাবে অংশ নেয়নি, এখন হয়তো কোনো একটা রাস্তা খুঁজছে তারা আমেরিকার সাথে আবার কোনো কিছু করা যায় কিনা। কিন্তু হরমুজ প্রণালী খুলতে যেই সামরিক অভিযানের কথা তারা বলছে, সেইটা মানে এটা যে কত বিপজ্জনক এবং এটা সামরিক অভিযান চালালেই যে হরমুজ প্রণালী খুলে গেল তা হবে না। কারণ হরমুজ প্রণালী ব্যবহার করে কারা? এরা হচ্ছে বাণিজ্যিক সংস্থাগুলো, যারা জাহাজ কোম্পানি বা জাহাজের যারা আম মানে ইনশিওর করে, তাদের স্বার্থ এখানে জড়িত। এখন কোন জাহাজ কোম্পানি তাদের জাহাজ একটা প্রণালী দিয়ে পাঠাবে, সেটা যেখানে ১ টা বা ২ টা মিসাইল এসে জাহাজকে ধ্বংস করে দিতে পারে। তারা এই ঝুঁকি নেবে না। কাজেই একটা সামরিক অভিযান চালালেই হলো না। এই সামরিক অভিযান চালানোর তো একটা লক্ষ্য থাকবে। সেটা হচ্ছে হরমুজ প্রণালীকে বাণিজ্যিক ব্যবসার জন্য খুলে দেওয়া। কিন্তু সেটা হবে না। কাজেই এটা তারা ভালো করেই জানে। সেজন্য এইসব কথা বলা হয় একটা হুমকির মতো। যাতে ইরানকে একটা চাপের মধ্যে রাখার জন্য, মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রাখার জন্য। এই আসলাম আমরা, আসলাম এখনই। কিন্তু ইরানও জানে যে এটা অত সহজ হবে না। ইরান যুক্তরাষ্ট্র এই অচলাবস্থার মধ্য দিয়ে বিশ্বকাপ সামনে আসছে এবং ইরানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে খেলার কথা, কিন্তু তারা বলেছেন যে ইরানি খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে রাত্রি যাপন করতে পারবে না। তারা মেক্সিকো থাকবেন, মেক্সিকো থেকে এসে খেলা শেষে আবার ফিরে যেতে হবে। হুম। এটা এটা ইরানিরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা মেক্সিকোতে থাকবে। তারা আমেরিকায় থাকতে চায় না। কারণ তারা জানে যে আমেরিকায় থাকতে গেলে নিরাপত্তা। নিরাপত্তা বা অনেক কিছু হতে পারে। সেজন্য তারা মেক্সিকোতে থাকবে, সেখানেই তারা প্রশিক্ষণ নেবে। সেখানেই তাদের মূল ঘাঁটি হবে এবং তারা আমেরিকায় যাবে, সেখানে ফুটবল খেলে আবার ফেরত আসবে। তো এটাই তারা করবে। এবং এটা একটা ভালো সলিউশন মনে হচ্ছে। কারণ যার ফলে আম ইরানিরা যদি আমেরিকায় থাকতো বা আমেরিকার কোনো শহরে মানে তাদের ঘাঁটি থাকতো, হোটেলে প্রশিক্ষণের জন্য, তাহলে নানান ইনসিডেন্ট হতে পারত। ২ দিক থেকে হতে পারত। কারণ জানেন আপনি আমেরিকায় বহু প্রবাসী ইরানি আছে, যারা এই ইসলামী সরকারের প্রবল বিরোধী। তারা ওখানে বিক্ষোভ করত। হয়তো বিক্ষোভের বাইরে গিয়েও আরো কিছু নাশকতামূলক কাজও করে বসতে পারত, তার ঠিক নাই। কাজেই ইরানি দলের জন্য নিরাপত্তা একটা বড় হুমকি যুক্তরাষ্ট্রের ছিল। যেটা হয়তো মেক্সিকোতে থাকবে না। কারণ মেক্সিকো সরকার এবং মেক্সিকোর জনগণ একটু ভিন্নভাবে চিন্তা করে আরকি। ভিন্নভাবে জিনিসটা দেখে। আমেরিকার মতো দেখে না। ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত জনপ্রিয়তা তো তলানিতে নেমেছে তার, কিন্তু যুক্তরাষ্ট্র পরাশক্তি হিসাবে ক্ষতিগ্রস্ত হলো কিনা, মানে ভূ রাজনীতিতে? যুক্তরাষ্ট্রের যে একটা মানে ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তিটা অনেক দিক থেকে ক্ষুণ্ণ হয়েছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে মানে সবক দিয়ে বেড়াতো যে আইনের শাসন, রুলস বেসড অর্ডার, নিয়মকানুন, মানবাধিকার। আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলতে হবে। হ্যাঁ? এইসব। এখন তো তারা সেটা করতে পারছে না। কারণ করতে গেলে লোকে বলছে যে তুমি ইরানের সাথে যুদ্ধে কোন আন্তর্জাতিক আইন মানলা? কোন নিয়ম রীতি মেনে তুমি এই কাজটা করছো? কাজেই আমেরিকার ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। পরাশক্তি হিসেবে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা এখনো ক্ষুণ্ণ হয়নি। কারণ আমার মতে তার আ মানে বিশ্বব্যাপী তার যে প্রভাব, সেটা কিন্তু এখন আমি বলব আরো কঠোর হয়েছে। আরো কঠিন হয়েছে। অন্যান্য দেশ কিন্তু আমেরিকাকে একটু বেশি ভয় পাচ্ছে এখন। কারণ এই প্রেসিডেন্ট একটা জিনিস দেখাতে চায় যে, "আমি শুধু হুমকি দেই না, আমি এই হুমকিটা কার্যকর করি।" কিন্তু ইরানের সাথে সেই হুমকি কার্যকর করতে গিয়ে সে একটা ফাঁদে পড়ে গেছে। কিন্তু সব দেশ কিন্তু ইরানের মতো দেশ না। ইরানের যে ভৌগোলিক অবস্থান এবং ইরানের যে জনসংখ্যা প্রায় আ মানে ৯ কোটি জনসংখ্যা এবং ইরানের যে নেতৃত্বের যে বলিষ্ঠ চিন্তাভাবনা, সেগুলো কিন্তু সব দেশের নেই। এবং ইরানের টাকা-পয়সাও আছে। তার তেল রপ্তানি থেকে সে অনেক টাকা-পয়সা অর্জন করে। ইরানের জনগণ কিন্তু অনেক শিক্ষিত জনগণ, তার বুদ্ধিমান জনগণ এবং তারা দেখুন যুদ্ধ চালাচ্ছে কিন্তু বিদেশি কোনো সাহায্য ছাড়া। এরা কিন্তু বিদেশি কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ করছে না। প্রতিটা অস্ত্র, প্রতিটা ক্ষেপণাস্ত্র
কিন্তু ইরানের নিজের তৈরি। কাজেই এইটা কিন্তু বিশ্বের খুব কম দেশেরই আছে যে একটা পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ চালানো নিজেদের অস্ত্র দিয়ে, কোনো বিদেশি সরবরাহ ছাড়া। আপনি ইউক্রেনকে দেখেন। আজকে যদি আমেরিকা বাদ দেই, ইউরোপিয়ান দেশগুলো ইউরোপ ইউক্রেনে অস্ত্র দেওয়া বন্ধ করে দেয়, ইউক্রেনের সেনাবাহিনী কিন্তু শেষ। একদম শেষ হয়ে যাবে। তারা যুদ্ধ করতে পারবে না। এরা পুরোটাই বেঁচে আছে ইউরোপিয়ান অস্ত্র এবং ইউরোপিয়ান টাকার উপর। সব ইউরোপীয় দেশ তাদের অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে ইউক্রেন নামক রাষ্ট্রকে বাঁচিয়ে রেখেছে। নাহলে কিন্তু শেষ। ইরান কিন্তু সেটা না। ইরান কিন্তু নিজের অস্ত্র, নিজের টাকায়, নিজের শক্তিতে টিকে আছে এই আমেরিকার বিরুদ্ধে। আমেরিকা এবং ইসরায়েল দুজনের বিরুদ্ধে। এই ক্ষমতা সব দেশের নাই। খুব কম দেশেরই আছে। কাজেই সব দেশ কিন্তু ইরানের মতো সেভাবে ট্রাম্পকে রুখে দাঁড়াতে পারবে না। এই প্রেক্ষাপটে কি ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ হওয়ার সম্ভাবনা আছে মেরুকরণ তো হচ্ছে একটা। বা হচ্ছে? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরুন সবাই মনে করেছিল যে ব্রিক্স নামক যে সংস্থাটা গড়ে উঠছিল, আপনার রাশিয়া, চায়না, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, যেখানে যোগ দিয়েছে আপনার সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য কিছু দেশ যোগ দিচ্ছে। ইথিওপিয়া যোগ দিয়েছে। একসময় বাংলাদেশেরও ইচ্ছা ছিল যোগ দেওয়ার। এখন আছে যোগ কিনা দেওয়ার জানি না। কথা সেই ছিল। ব্রিক্স কিন্তু এই যুদ্ধে একটা বলিষ্ঠ অবস্থান নিতে পারেনি। না পারার একটাই কারণ হচ্ছে যে ব্রিক্সের ভেতরে ধরুন ভারত একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ব্রিক্সের। ভারত কিন্তু আমেরিকার এই যুদ্ধের বিরুদ্ধে সেইভাবে অবস্থান নেয়নি এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়নি। কাজেই ব্রিক্সের ভেতরে ঐক্য নেই। এখন যদি না একটা সংস্থার ভিতরে ঐক্য না থাকে, ওই সংস্থাটা কার্যকরী হয় না। তার কোনো প্রভাব থাকে না। কাজেই ব্রিক্স এই একটা গ্লোবাল একটা বড় সংকটে ব্রিক্স কিন্তু কোনো প্রভাবই ফেলতে পারছে না। কাজেই এটা ছিল একটা সুযোগ, যে একটা প্রভাব ফেলা, একটা অবস্থান নেওয়া। কিন্তু সেটা সে পারেনি। কাজেই কিন্তু মেরুকরণটা হচ্ছে অন্য দিক থেকে। একদিক থেকে চীনের প্রভাব বাড়ছে। রাশিয়া চুপচাপ আছে। রাশিয়ার বেশি কিছু করতে হবে না। তার ইউক্রেন যুদ্ধ নিয়ে তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। কিন্তু চীনের প্রভাব বাড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমেরিকাও সেটা দেখছে যে চীন এখন আমেরিকাকে এখনো টেক্কা দিতে পারেনি, কিন্তু টেক্কা দেওয়ার পথে আছে। এর এর মধ্যে খবর এলো যে রাশিয়া থেকে আ তালেবান শাসিত আফগানিস্তান অস্ত্র পাচ্ছে এবং অত্যাধুনিক অস্ত্র। মানে এটার কি কোনো কৌশল? মানে কার বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে এবং সেখানে কোনো হুম, আমার মনে হয় রাশিয়া ওই অঞ্চলে আপনার মধ্য এশিয়া তার আধিপত্য, তার প্রভাব। না, তার মিত্র দরকার। প্রভাব তো পরের কথা। আগে মিত্র দরকার। রাশিয়ার কিন্তু মিত্র মানে হারানোর উপক্রম হচ্ছে। কারণ একসময় আপনার আজারবাইজান, আর্মেনিয়া এগুলো তো তার বলয়ে ছিল। সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এগুলা। একটা স্বাধীন হওয়ার পর তারা রাশিয়ার বলয়ে ছিল। এখন কিন্তু আজারবাইজান ছুটে গেছে। আজারবাইজান কিন্তু নেটোর সাথে সহযোগিতা করছে, তুরস্কের সাথে সহযোগিতা করছে, ইসরায়েলের সাথে সহযোগিতা করছে। আর্মেনিয়াও ওই পথে যাচ্ছে। আর্মেনিয়াও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে চায়। আর্মেনিয়া পশ্চিমা বিশ্বের সাথে ঘনিষ্ঠ হতে চায়। রাশিয়া এগুলো দেখছে। কাজেই রাশিয়া দেখছে যে তার যে আগের মানে মধ্য এশিয়া অঞ্চল এবং এই অঞ্চলে যে প্রভাব ছিল সেটা কিন্তু ধীরে, ধীরে কমে যাচ্ছে। কাজেই সে চাচ্ছে নতুন মিত্র। এখন তালেবান আফগানিস্তান হচ্ছে তালেবান শাসিত। কিন্তু তারপরেও আ রাশিয়া মনে করে যে এই তালেবানের সাথে একটা ভালো সম্পর্ক করা দরকার এবং তাকে মিত্র হিসেবে নেওয়া দরকার। এর পিছনে কি পাকিস্তানের সাথে যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন, এটা কি কোনো আ কাজ করছে কিনা? আ না, কারণ তালেবানের সাথে সম্পর্ক ভালো করার কাজ রাশিয়া কিন্তু তারও আগে কারণ থেকে তালেবানের সঙ্গে তো আবার পাকিস্তানের সম্পর্ক খারাপ। খারাপ। আফগানিস্তানের সাথে সবসময় পাকিস্তানের সম্পর্ক খারাপ। শুধু তালেবান না। আপনার সেই মানে যেকোনো, হ্যাঁ, সব সরকারের। যখন রাজা বিশেষ করে বাদশাহ ওরা ছিল, তো সেই ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকেই পাকিস্তানের সাথে আফগানদের ওরা তো ওই ব্রিটিশ সীমাই মানতে চায় না তারা। এক্সাক্টলি। সো এটা কিন্তু নতুন জিনিস না। কিন্তু তালেবানদের সাথে খারাপ হওয়ার, পাকিস্তানের সম্পর্ক খারাপ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে পাকিস্তানের যেই তালেবান আছে, টিটিপি, তারা মানে আফগানিস্তানে তাদের ঘাঁটি আছে। আফগানিস্তান তাদেরকে আশ্রয় দেয় এবং ওই আশ্রয় থেকে পেয়ে তারা পাকিস্তানে মানে তাদের অপারেশন চালায়, হামলা করে। কাজেই পাকিস্তান এই কারণে তালেবানদের উপর প্রচন্ড ক্ষিপ্ত যে তারা টিটিপিকে আশ্রয় দিচ্ছে এবং সেটা হচ্ছে আরেকটা ডাইমেনশন এই ইয়েতে ঝগড়ায়। তবে মূল কথা হচ্ছে যে ভারত যেরকম তালেবানের সাথে সুসম্পর্ক মানে বজায় রাখছে এবং তাদেরকে হয়তো কিছু সামরিক সহায়তা করতে চায়। তালেবান এখনো কোনো সেরকম কিছুতে রাজি হয়নি।
কারণ অনেকেরই দৃষ্টি আছে কাবুলের কাছে একটা বড় বিমান ঘাঁটি, যেটা আমেরিকানরা একসময় পরিচালনা করত, বার্গাম বিমান ঘাঁটি। সেই ঘাঁটির উপর যেরকম আমেরিকানদেরও চোখ আছে, ট্রাম্প একবার বলেই বসছিলেন যে ওই ঘাঁটি আমি ফেরত চাই। ভারতীয়রাও চায় ওই ঘাঁটিতে তাদের বিমান বাহিনীকে মোতায়েন করতে, যাতে পাকিস্তানের ওই অংশে ওপর পারে একটা ওখান থেকে যাতে তারা হুমকি দিতে পারে। আমার মনে হয় রাশিয়াও চাইবে ওই বার্গাম বিমান ঘাঁটিতে তারা কিছু মানে প্রবেশাধিকার যদি তারা পায়, তাহলে তাদের জন্য সুবিধা হয়। তো আফগানিস্তান মানে একটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা দেশ, কাজেই সবাই চায় আফগানিস্তানের সাথে একটু সম্পর্ক রাখতে। এবং এই পাকিস্তানের সাথে যুদ্ধের পরে হয়তো তালিবানের বুঝতে পারছে যে তাদের কোনো ওই বিমান হামলা প্রতিহত করার কোনো অস্ত্র নাই, তাদের কোনো বিমান বাহিনী নাই, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। হয়তো রাশিয়া সেরকম কোনো ব্যবস্থা তৈরি করে দিতে পারে, বিমান বাহিনী না, কোনো মানে ড্রোনের বিরুদ্ধে, কোনো বিমান মানে জঙ্গি বিমানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র তারা হয়তো তালিবান করতে পারে যদি তারা করতে চায়। কিন্তু সেটা পাকিস্তান আবার খুব খারাপ চোখে দেখবে। পাকিস্তান এটাকে একটা অবন্ধুসুলভ আচরণ হিসেবে দেখবে, এবং রাশিয়া কিন্তু পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। এখন সমস্যা হয়ে গেছে, সবাই সবকিছু করতে পারে না, একটা ব্যালেন্স করে চলতে হয়। কাউকে সাহায্য করলে অন্য কেউ ক্ষিপ্ত হয়ে যায়। দীর্ঘদিন কোয়াড চুপচাপ থাকার পরে নতুন করে আবার তৎপর হয়ে উঠেছে। এর পিছনে কি যুক্তরাষ্ট্র চীনের যে স্নায়ু যুদ্ধ, এটাই মূল? অর্থাৎ চীনকে কোয়াড তো মানে চীনকে সামাল দেওয়ার জন্যই কি এই কোয়াড আবার নতুন পুনরুজ্জীবিত হচ্ছে? হ্যাঁ, কারণ কোয়াড তো তৈরি করা হয়েছিল চীনকে মোকাবেলা করার জন্য। এখন ট্রাম্প এসে অবশ্যই তিনি ওই মানে বাইল্যাটারাল রিলেশনশিপ বেশি পছন্দ করেন। তিনি একটা দেশের সাথে আলাদা করে সম্পর্ক করতে চান। তিনি এরকম কোনো জোট নিয়ে খুব একটা মানে কমফোর্টেবল ফিল করেন না, যেখানে আরো ৩টা-৪টা দেশ কিছু বলবে। কিন্তু এখন তার মনে হচ্ছে যে তিনি যেহেতু চীনকে মোকাবেলা করার জন্য যেসব তাস তার মনে হয়েছিল তার হাতে আছে, সেইগুলা তার হাতে নেই। কাজেই কোয়াডকে এখন পুনরুজ্জীবিত করতে পারলে তিনি সেটা একটা তাস হিসেবে ব্যবহার করবেন চীনের বিরুদ্ধে। এখন মানে কোয়াডের একটা বড় অংশ হচ্ছে ভারত। এখন ভারত এখানে কি ভূমিকা পালন করবে আমি জানি না। ভারতীয়রা নিশ্চয়ই কোনো অগ্রণী ভূমিকা পালন করছে না এখানে, কারণ এটা একেবারেই আমেরিকার একটা প্রজেক্ট। এখানে ভারত যোগ দিয়েছে ঠিকই, কিন্তু কতটা কি হবে কোয়াড দিয়ে এটা বোঝা মুশকিল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা মানে মানে বিতর্কটা কিরকম? মানে যুদ্ধের শুরুতে যেরকম ছিল, না বিতর্কটা বেড়েছে এবং ট্রাম্পের দেখলাম যে ট্রাম্প প্রশাসনের সমালোচনাটা জোরদার হয়েছে। হ্যাঁ, মানে যুক্তরাষ্ট্রের ভেতরে বিতর্কটা এখন তুঙ্গে আমি বলবো। শুরুতে যা ছিল তার চেয়ে অনেক বেশি এখন। কারণ যুদ্ধ এখন ৯০ দিন পার হয়ে গেছে। যদিও একটা যুদ্ধবিরতি চলছে, কিন্তু তারপরেও যুদ্ধটা মানে আনুষ্ঠানিক সমাপ্তি কেউ ঘোষণা করেনি। এজন্য অনেকে বলছেন যে ট্রাম্পের দরকার ছিল কংগ্রেসে গিয়ে অনুমতি নেওয়া এই যুদ্ধের ব্যাপারে, যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে। কিন্তু তিনি সেটা করেননি, কারণ তিনি বলেছেন যে এখন যুদ্ধবিরতি হয়েছে, কিসের যুদ্ধ? হ্যাঁ, কাজে ইতিমধ্যেই কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগটা আছে যে তিনি দেশের আইনকে এড়িয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। মানে তার মানে ওই যে ৬০ দিনের আগেই তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে ওই আইনি সুরক্ষাটা নিতে চেয়েছে, যে ৭ দিন পর্যন্ত যুদ্ধ চালাতে পারেন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া। হ্যাঁ, ট্রাম্প সেটাই করেছেন। তিনি ৬০ দিনের আগেই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যার ফলে তাকে আর কংগ্রেসের কাছে যেতে হয়নি, বা যেতে হওয়া উচিত ছিল, কিন্তু তিনি বলছেন যে যুদ্ধ নাই। কিন্তু বিতর্কটা আরো বাড়ছে এই কারণে যে তিনি যেই একটা যুদ্ধ থামানোর জন্য যে ধরনের সমঝোতা তিনি করছেন বলে খবরে প্রকাশ পাচ্ছে, সেটা নিয়ে অনেকে তাকে এখন ব্যঙ্গ করা শুরু করছে। যে তুমি সবসময় বারাক ওবামাকে দোষ দাও, কিন্তু তুমি যা করছো সেটা তো বারাক ওবামার চেয়ে খারাপ। তুমি যে চুক্তি সই করবা ইরানের সাথে শেষমেশ, সেটা হবে ২০১৫ সালের সেই চুক্তির চেয়ে খারাপ। কাজেই এত যুদ্ধ করে, এত কিছু করে তুমি কি অর্জন করলা? সেজন্য কিন্তু ট্রাম্প একটা খুবই খারাপ অবস্থায় আছেন, এবং তিনি একদিক থেকে তিনি সমালোচনার মুখে পড়ছেন, অন্যদিকে তাকে নিয়ে ব্যঙ্গও করা হচ্ছে। কাজেই তাকে কিন্তু তিনি ছাড়া এবং তার একেবারে ঘনিষ্ঠ সমর্থকরা ছাড়া কিন্তু কেউ তাকে সমর্থন করছে না এই যুদ্ধ নিয়ে। এটা তো মধ্যবর্তী নির্বাচনে নিশ্চয়ই প্রভাব ফেলবে। বিরাট প্রভাব ফেলবে। এখন কত বড় প্রভাব ফেলবে সেটা আমরা জানি না, কারণ মধ্যবর্তী
নির্বাচন আসলে তখন অভ্যন্তরীণ বিষয়টা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে জিনিসপত্রের দাম, মূল্যস্ফীতি কিরকম? বিশেষ করে আ আপনি তো সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘুরে আসলেন। তার মানে সেখানে আ নিত্যপণ্যের দাম কি অনেক, অনেক বেশি বেড়েছে? অনেক ক্ষেত্রে বেড়েছে। বিশেষ করে ওই তেলের দাম। গাড়ি মানে পেট্রোল যেটা আমরা বলি ডিজেল, পেট্রোল এগুলোর দাম অনেক বেড়েছে। এবং এটা আমেরিকানরা এটাকে একটা নির্দেশনা হিসেবে দেখে যে তাদের জীবন ভালো না খারাপ। তেলের দাম যত বাড়বে তাদের জীবন তত খারাপ। এইটা হচ্ছে তাদের সহজ হিসাব। এবং ট্রাম্প যখন নির্বাচন করেন ২০২৪ সালে তার একটা আ মানে এই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তার একটা অভিযোগই ছিল যে তারা তেলের দাম এত বাড়তে দিয়েছে। এখন সেই তেলের দাম প্রায় দ্বিগুণ হতে চলেছে। তিনি বলছেন যে এটা সাময়িক, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই তেলের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কাজেই তার বিরুদ্ধে ক্ষোভ কিন্তু এমনকি তার সমর্থন বলয়ের মধ্যেও বাড়ছে। যুদ্ধের বিরূপ প্রভাব কেবল যুক্তরাষ্ট্র বা অন্য দেশে নয়, বাংলাদেশের মানুষও এটি হাড়ে, হাড়ে টের পাচ্ছে। আমরা চাই অচিরেই যুদ্ধের অবসান ঘটবে এবং বিশ্বে শান্তির আবহ তৈরি হবে। যুদ্ধ কখনোই সমাধান দেয় না। সাবির মোস্তফা, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা।